রুদ্রকে দেখা মাত্রই দূরে ছিটকে সরে যায় রাজ। সাদা পাঞ্জাবির গলার দিকটা একটু উঁচু করে ফু দিয়ে বলে, আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ, তুই এখানে কেন? আমার বউ কোথায়? রাতের ঘুম কি তোমার নেশায় কাটে যে সকালেই ভুলে যাও পাশে কে আছে? রাজের মনে পড়ে রাতে সে মায়ার সাথে না বরং রুদ্রের সাথে ঘুমিয়েছিল। এতগুলো বছর পর বউ নিয়ে ঘুমিয়ে ঘুমিয়ে এই 3 মাসে অভ্যস্ত হয়েছে রাজ। সকালবেলা কোলবালিশ থাকে না বরং মায়া থাকে তার বক্ষে। একদিন হুট করে রুদ্র এসে জায়গা দখল করে নিল। মানে কথাটা কি আদৌ সম্ভব? তাও আবার ঘুমের ঘোরে। রুদ্র আশেপাশে তাকালো, কোথাও তার হিয়া পাখি আছে কিনা দেখার জন্য। না, নেই সে। মান সম্মান বাঁচলো একটু। বাইরে বেরিয়ে যেতে যেতে বলে, মন্ত্রীর বাড়িতে সেফটির জন্য মাফিয়ার গার্ড হাজির। শান্তিতে ঘুমাতেও পারি না এদের বউয়ের সেফটির জ্বালায়। রাজও এবার বীরকে গালি দিচ্ছে, শালা বাসর করবি ভালো কথা, তাই বলে দলবল নিয়ে আমার বাড়িতে হাজির হবি কেন? দুনিয়ায় তোর একার বউ আছে, আর কারো নেই নাকি? তাও আবার একটা নাগিন মার্কা বউকে জুটিয়ে এত সতর্ক? পিয়াস পিছন থেকে মৌকে ডেকে বলে, চলো আমরা নিচে যাই। মৌ চলে যায় পিয়াসের সাথে। যাওয়ার সময় বলতে থাকে, জিজুর থেকে কিছু শেখো। কি শিখবো? বউকে কিভাবে ভালোবাসতে হয়, কিভাবে মিস করতে হয়, আমার আপুর জন্য কতটা ডেসপারেট জিজু, আর তুমি কি না আমার জন্য কোনো কিছুই ফিল করো না। অভিমানে বলা মৌয়ের কথায় পিয়াস মৌকে তার পেটের দিকে ইশারা করে বলে, আমি যদি ফিল না করাতাম তাহলে কি এই জায়গাটায় কেউ দখল করতে পারতো? মৌ পেটের ওপর হাত দিয়ে বলে, এটাও আমার প্রচেষ্টায়, আমি সায়না জানালে হতো না ম্যাম। মৌ মৃদু হাসলো। পিয়াস মৌয়ের হাত ধরে নিচে নামছে। আসলে তো এটাই যে মৌয়ের ছোট্ট ছোট্ট যত্ন খুব সুন্দর করে নেয় পিয়াস। নিজের সামর্থ্যের মধ্যে সেবা করে বউকে। মৌ তাতেই খুশি। সবাই চলে যেতে মায়া ভিতরে এসে দরজা লাগিয়ে রাজের সামনে 2 হাত ভাঁজ করে দাঁড়িয়ে বলে, বাদরের লেজ না হয় সোজা হয় না, কিন্তু আপনার তো লেজটাই নেই, যাকে বলে লেজ ছাড়া বাদর। তাই বলে কি আপনি সঠিক পথে আসবেন না মন্ত্রীমশাই? আমি তো বেঠিক পথে যাইনি মায়াবতী। মন্ত্রীমশাই। মায়াকে নিজের কাছে নিয়ে আসে রাজ। রাস্তার প্রেমের বাণী শুরু করতে নিবে মায়া রাগ দেখিয়ে বলে, বউ পাগল নাম শুনতে ভালো লাগে? বউকে ভালোবাসা যদি বউ পাগল হয়ে থাকে তাহলে আমি সেই পাগলই সঠিক। অন্তত বউ পাগল হয়েছি, কোনো পরনারী তো না। মায়া রাজকে ছাড়িয়ে আলমারি থেকে শাড়ি নিয়ে বাথরুমের দিকে যেতে নিলে রাজ মায়ার সাথে হাঁটা শুরু করে। মায়া থেমে গেল। রাজের দিকে চোখ রেখে বলে, বাথরুম বিলাস বুঝে গেছো? রাজ 2 ভ্রু নাচিয়ে প্রশ্ন করে। মায়া হতাশ চাহনি দিয়ে বলে, লুচ্চা মন্ত্রী মশাই, আমার বউয়ের জন্যই তো ফোনে কথা বলছে যারা। বীর শাওয়ার নিতে গেছে, এই সুযোগে স্পাইম্যানের সাথে কথা বলছে সে। ওপাশ থেকে কিছু জানালে যারা বলে, নেকলেস আমি যখন বলবো ঠিক তখন নিয়ে আসবে। এর আগে তুমি আমার নানু বাড়িতে যাও, সোনালির ঘরসহ বাকি ঘর সার্চ করবে, না হলে আমাকে জানাবে। আমাকেই বীরের থেকে পালিয়ে ওখানে আসতে হবে। তারপর কথাটুকু বলতেই পিছনে ঘুরে যারা থ হয়ে থেমে গেল। ফোনটা নিচে পড়ে যায়। বীর একটা সাদা টাওয়াল কোমরে পেঁচিয়ে বাইরে এসেছে। বীরের চোখ লাল, রাগ স্পষ্ট বোঝা যাচ্ছে। ছোট ছোট চুল থেকে টুপটুপ করে পানি ঝরছে। যারা ঘাবড়ে গেল। কাপা কাপা হাতে ফোনটা উঁচিয়ে দাঁড়ালো। মনে হয় বীর সব শুনতে পেয়েছে। বীর যারার দিকে এগিয়ে এলো। যারা ঠায় দাঁড়িয়ে। ভয় করছে তার। না জানি রাতের দিতে না পারা শাস্তি এখন দেয় কিনা। বীর যারার অতি নিকটে এসে যারার গলা চেপে দেয়ালের সাথে আটকে ধরে বলে, আমার থেকে পালাতে চাস তাই না? একেবারে জানে মেরে দেই তোকে, তাহলে পালাতে হবে না, সোজা কবরস্থানে চলে যাবি। যারা হাত ছাড়ানোর চেষ্টা করছে। বীর ছাড়লো না। যারার কষ্ট হচ্ছে প্রচন্ড, কিন্তু মাথা ঠিক নেই বীরের। যারা যে পালিয়ে যেতে চায় এটা শুনেই তার মগজে বাড়ি দিচ্ছে। যারা থেকে আবারও বিশ্বাসঘাতকতা সহ্য করতে পারবে না সে। বীর রক্তিম চাহনি দিয়ে বলে, একটা কথা কান খুলে শুনে রাখ, বীরের জীবনে যারার অস্তিত্ব না থাকলে এই ধরনী থেকে যারা নামক মেয়েটার বিলীন হয়ে যাবে। যারার গলা ছেড়ে রাগী দৃষ্টি দিল বীর। যারা গলা ধরে কাশতে থাকে। কাশি থামিয়ে যারা বীরের হাত ধরে মুখটা নিজের দিকে ঘোরালো। বীর কিছু বুঝলো না। যারা আচমকা বীরকে অবাক করে দিয়ে বীরের ওষ্ঠ দখল করে নেয়। কিছুক্ষণ পর বীরকে ছেড়ে বলে, আমি তোমার থেকে
পালাবো না হ্যান্ডসাম। তাহলে ফোনে যে বললি ওটা পার্মানেন্ট পালানো না, ক্ষণিকের জন্য। যারার মাথার পিছনে হাত রেখে যারার মুখটা নিজের সামনে রেখে যারার কপালে কপাল ঠেকালো বীর। অতঃপর বলে, তুমি যেখানেই যাও না কেন, যাই করো না কেন, মনে রাখবে তোমার সাথে আমার সম্পর্কের সাথে আমাদের দেহের মিলন ঘটেছে। আমরা একে অপরের জানেমান। যারা মাথা উপর নিচ করে। বীর যারাকে ছেড়ে দিয়ে শুটবুট পরে নেয়। অতঃপর বাইরে এসে ব্রেকফাস্টের জন্য সবার সাথে এক টেবিলে বসে। রাজ প্লেটে খাবার নিতে নিতে বীর যারার দিকে তাকালো। বাকিরাও একবার করে তাকালো। কিছুক্ষণ পর রাজ মুখ খুলল। তোর কোন দুঃখে মন্ত্রীর বাড়িতে গার্ড থাকতেও গার্ডের 14 গোষ্ঠী বহন করার প্রয়োজন বোধ হলো? বীর রাজের দিকে চোখ রেখে বলে, কাল নাগিন থেকে আমার বউকে রক্ষা করতে। তোর বউকে বলিস আমার বউয়ের থেকে প্রশিক্ষণ নিতে। দেখবি তোর বউয়ের রক্ষা করতে লোক লাগবে না, বরং অন্যদের তোর বউয়ের থেকে রক্ষা পাওয়ার প্রয়োজন হবে। যেমনটা আমার বউকে দেখলে সবাই ভয়ে কেঁপে ওঠে। বীর মৃদু হেসে বলে, সময় হলে বুঝবি আমার বউয়ের ক্ষমতা ঠিক কতদূর। রাজ নিজেও হাসলো, কারণ সেও জানে যারা আসলে কে। রুদ্র খাবার টেবিলে বসলেও এদিক ওদিক চোখ রাখছে। শিয়া বসতেই রুদ্র জিজ্ঞাসা করে, হিয়া পাখি কোথায়? শিয়া হামি তুলে বলে, রাতে তো মায়ের সাথে ঘুমাবে বলেছিল, একেবারে দেখা দেওয়ার কথা ছিল, কিন্তু দিল না তো দেখা। রুদ্র ভ্রু কুচকালো। মালিনী এসে চেয়ারে বসতেই শিয়াকে কনুই দিয়ে ধাক্কা দিল রুদ্র। শিয়া ভ্রু কুচকে তাকাতে রুদ্র ইশারা করে মালিনীকে প্রশ্ন করার জন্য শিয়া মালিনীর দিকে ফিরে জিজ্ঞাসা করে, তোমার মেয়ে কোথায়? মালিনী টেবিলে বসে শিয়ার দিকে বিরক্তির চাহনি দিয়ে বলে, তুমি কে আমার? তোমার আদরের মেয়ের কথা বলছি। ও নানু বাসায় এখন। রাজ আর বীর দুজনেই একে অপরকে দেখলো। হিয়া নানুর বাসায়, তাও এত সকালে? মালিনী একটু ঘাবড়ে বলে, রাতেই আবদার করেছিল, আমি ভোর হবার আগেই পাঠিয়ে দিয়েছি। বীর বলে ওঠে, ওখানে তো কেউ নেই, কিছু গার্ড আছে। হিয়ার হঠাৎ নানু বাসা দেখার ইচ্ছা হলো, আমিও বাধা দেইনি। কেন, কি হয়েছে? তাহলে আমরাও আজ দাদু বাসায় ঘুরতে যাই। এমনি তো আমি আর ও ওখানেই শিফট করতে চাই। যারাকে ইঙ্গিত করে বলে বীর। যারা ইশারা করে মায়াকে। মায়া বলে ওঠে, না ভাই, তোমরা এখানে থাকবে অন্তত 1 সপ্তাহ। এটা তো শ্বশুর বাড়ি বোন, বাট তোমারও তো ফুফুর বাড়ি। আর হিসাবের দিকে আমার শ্বশুর কিপটা না যে তোমাকে এ বাড়িতে রাখতে পারবে না, তাই না বাবা? মাহমুদ সর্দার একটু কেসে উঠলেন, তাকালেন রাজের দিকে। রাজ চোখ দিয়ে ইশারা করে রাজি হবার জন্য। তাই মাহমুদ সর্দার বলেন, তুমি যখন কিছু চাইছো আমি না করব না। মালিনী সুযোগ বুঝে বলে, তাহলে এখন তোকে আর ওই বাড়িতে যেতে হবে না। ওকে, কিন্তু আমাকে বের হতে হবে, একটু কাজ আছে আমার। সবাই নাস্তা শেষ করে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। যে যার কাজে যাচ্ছে। এক এক করে বাড়ির পুরুষ মানুষ সবাই চলে গেল, সেই সাথে রাজ। নিজস্ব কাজ আছে তাই। বাইরে এসে বীর ও আদ্র গাড়িতে উঠতেই রুদ্র বলে ওঠে, আমি যদি না যাই প্রবলেম হবে? বীর বলে ওঠে, আমার গার্ড আছে, সো নো প্রবলেম। রুদ্র রিল্যাক্স হয়ে বাইকে উঠতে নিলে বীর বলে, আমার মনে হয় হিয়া ওই বাড়িতে নেই। খান বাড়ির সকল ইনফরমেশন আমার কাছে আসে, বিশেষ করে লাস্ট 10 বছরের আপডেট রাখি। তাও একবার ঘুরে আসি। কেউ আর বাধা দিল না রুদ্রকে। বাইকে উঠে রুদ্র চলে যায় তার হিয়া পাখিকে খুঁজতে। বাকিরা চলে গেল শাহানা পারভিনের কাছে। মায়া মাত্র নিজের অফিস রুমে এসে বসলো। কিছু ফাইল দেখতেই মায়ার কাছে ফোন আসে। স্পাইম্যান কল করেছে দেখে মায়া দ্রুত রিসিভ করে। ওপাশ থেকে স্পাইম্যান জানায়, রাজ স্যারকে হারাতে এবার তাজ সর্দারকে টার্গেট করেছে মিস্টার আরশাদ। ভাগ্য ভালো আমি ইতিমধ্যেই পৌঁছে দেখতে পাই। আমি ওনাদের পিছু নিয়েছি। আপনি আপনার লোকেদের পাঠান দ্রুত। লোকেশন অন করে রাখো, আমি আসছি। মায়া দ্রুত বের হতে হতে যারাকে কল করে বলে, তোমার গ্যাংয়ের সবাইকে পাঠাও আমার দেওয়া লোকেশন অনুযায়ী। কি হয়েছে? তাজকে কিডন্যাপ করেছে মিস্টার আরশাদ। মন্ত্রী মশাইকে হারাতে ব্যস্ত সে। খুব ভালো করেই জানে তাজ মন্ত্রী মশাইয়ের দুর্বলতা, তাই এত কিছু করা। বলেই দৌড়ে গাড়িতে উঠলো। মায়ার দৌড়ের সাথে তারেক দ্রুত গাড়িতে এসে ড্রাইভিং সিটে বসে। মায়া ওর ফোন সামনে রেখে তারেককে বলে, এটাতে যে লোকেশন দেওয়া আছে ওই দিকেই যাবে। যারা ওর গ্যাংকে মেসেজ দিল। এদিকে যারাও ওর গাউনের নিচে রিভলভার সেট করে বাইরে বের হয়। যারা বের হতে নিলে সোনালি সামনে এসে বলে, তোমার সাথে কথা আছে আমার। যারা হালকা হেসে সিসি ক্যামেরা দেখিয়ে বলে, হ্যান্ডসাম
হ্যান্ডসাম কিন্তু বাড়িতে এসে এটা চেক করবে, তাই কেয়ারফুল খালামণি। খুব উঠতে শিখেছো তাই না? উঠতে আর পারলাম কই, সেই তো তোমার থেকে ছাড়া পেয়ে আরেকজনের খাঁচায় বন্দী হলাম। বেশি ড্রামা করবে না আমার সাথে। আমার নেকলেস কোথায়? হারিয়ে ফেলেছি আমি। রিয়েলি? ওটা হারানোর মতো ছিল? ওটার দাম জানো তো? তোমাকে বিক্রি করলেও এত টাকা আসবে না। তোমাকে বিক্রি করলে আসবে কি? যারা? সোনালীর চিৎকারে যারা কানে হাত দিয়ে বিরক্তিতে কপাল কুঁচকে বলে, আস্তে খালামণি আস্তে। আমার হ্যান্ডসাম সাথে থাকলে তো এভাবে চিৎকার করতে পারো না। এখন কেন চিৎকার করছো? কাছে নেই বলে? ভুলে যেও না, আমার হ্যান্ডসাম যেদিকেই যাক না কেন আমার সুরক্ষার ব্যবস্থা করেই যায়। তুমি যে তোমার বাবার ক্ষমতা পেয়েছো এটাও কিন্তু আমার অজানা নেই। যারা অবাক হলো, যার জন্য যে নেকা সাদাসিধা সাজে সে জেনেও গেল। যারা একটু অবাক হলেও পরে স্বাভাবিক হয়ে বলে, জেনেই যখন গেছো তাহলে আর কি টক্কর দিতে এসো না আমার সাথে, কারণ এবার আমার বাবার পাওয়ারের সাথে আমার স্বামীর পাওয়ারও আছে। দুজনের পাওয়ারে তুমি আর তোমার গ্যাং বরবাদ হয়ে যাবে। এতটাও কনফিডেন্স রেখো না। এই আমি আর আমার গ্যাং পুরো সর্দার মহলের লোকেদের নাকে মুখে চুবানি দিয়েছি। চিল খালামণি, জেনারেশনের আপডেট হয়েছে। এখন আর কেউ সেই সতী সাবিত্রী নাদান টাইপের নেই। মোস্ট ইম্পর্টেন্ট কথা, তোমার স্বামীর মতো কোনো হাবলা পুরুষ এই জেনারেশনে পাবে না যে নারীদের একটু উষ্ণতা পেলে গলে যাবে, এবারের গুলো ঝলসে দিবে। তাই বি কেয়ারফুল। তোমার সাথে আমাদের শত্রুতা নেই যারা। মিহিরের কথা শুনে যারা পিছনে ঘুরে বলে, আমার বাবা মায়ের সাথেও ছিল না। বাবা তো দেশের ভালো চেয়েছিল, তোমার পরিবার হতে দিল না, তাকে সাবধান করা হয়েছিল। তোমরাও তাই আমার শৈশব কেড়ে নিলে, এখন তোমাদের থেকে সবকিছু কেড়ে নিব। পারবে না তুমি। তার আগেই আমরা যারা হাত উঁচিয়ে বলে, জাস্ট একটা চিৎকার দিব, সমস্ত গার্ড হাজির হবে। ডেমো দেখবে নাকি? মিহির সরে গেল। যারা হাতঘড়ি দেখে বলে, ইউজলেস ব্যক্তিদের সাথে আমার হ্যান্ডসাম হাজবেন্ড কথা বলা পছন্দ করে না, তাই আমার আশেপাশে আসার চেষ্টা করবে না। বলা যায় না আমার হ্যান্ডসাম হাজবেন্ডের রিভলভার তোমাদের জন্য ব্যয় হতে পারে। বলেই যারা চুলগুলো সামনে থেকে হাত দিয়ে সরিয়ে পিছনে রাখলো, দুজনের দিকে না তাকিয়ে সোজা চলে গেল বাইরে। মায়াকে হেল্প করতে হবে। বীর ইম্পর্টেন্ট কাজে এটা যারা বুঝেছে। অতিরিক্ত ইম্পর্টেন্ট কাজ না থাকলে যারাকে একা রেখে যেত না বীর। ওদিকে হিয়ার কিছু একটা হয়েছে এই বিষয়ে মায়ার সাথে তারও সন্দেহ হয়। রুদ্রের ভরসায় মায়া এই বিষয়টা পাত্তা দিল না, কিন্তু কাজের ব্যাপারটা ছেড়ে দিবার না। যারা বাইরে এসে কল করে পিয়াসকে। পিয়াস একবার রাজের দিকে তাকালো। রাজের চোখ রক্তিম। সামনে বসে আছে একজন ভুঁড়ি মোটা সাথে বিশ্রী হাসি দেওয়ার একজন লোক। লোকটির উদ্দেশ্য ভালো না। সে রাজকে অফার করেছে, আপনার কাজ জনগণের সেবা করা। আর কত সেবা করবেন মন্ত্রী মশাই? এবার একটু সেবা নিন। আপনি ওই জমির অংশ আমাদের করতে সহায়তা করুন, আমরা আপনাকে সেবায় ভরিয়ে দিব। মোটা অঙ্কের টাকার অফার দিল রাজকে। এর জন্য রাজ ক্ষিপ্ত হয়ে আছে। লোকটা আরো বলে, কৃষিতে আর কতই বা উন্নতি হচ্ছে দেশের? এক এক জমিতে যদি মজ মস্তির জন্য ব্যবস্থা করা হয়, খারাপ তো কিছু না। আজকালকার যুবকরা পার্টি করবে। এছাড়া আপনারা মন্ত্রীরাও তো একটু শান্তির জন্য সেখানে যেতে পারবেন। রাতের বেলা বউ রেখে অনেক সময় তো ওদিকে যেতে ইচ্ছে করে, তাই না? লোকটির দিকে সূক্ষ্ম দৃষ্টি দিয়ে আছে রাজ। পিয়াস এটা দেখে বুঝতে পারছে লোকটার কপালে কি আছে এখন। এদিকে পিয়াসের ফোন বাজার কারণে পিয়াস ভয় পাচ্ছে। মাথা গরম রাজের। সামনে ফোন ধরলে রাজ আস্ত রাখবে না পিয়াসকে। ফোনটা না দেখেই পকেটে হাত রেখে পাশের থেকে টাচ করে কল কেটে দেয়। লোকটা আবারও বলে, যদিও আপনার বউ সুন্দর, কিন্তু ঘরের বিরিয়ানি আর কতই খাওয়া যায়? একটু বাইরের বিরিয়ানি খাওয়ার সুযোগ পেতেও মন চায়। আমি মনে করেন ওই সুযোগটাই দিলাম আপনাকে। এবার আর রাজের মাথা ঠিক থাকলো না। শেষমেশ তার বউকে নিয়ে কথা উঠেছে। নষ্টামির একটা সীমা থাকে, এরা এই সীমা লঙ্ঘন করেছে। টেবিলের নিচ থেকে ড্রয়ার খুলে রিভলভার বের করে দ্রুত শুট করে দেয় লোকটার বুক বরাবর। পিয়াস শুকনো ঢোক গিলছে। বাইরের কয়েকজন ব্যক্তি আচমকা বন্দুকের শব্দ পেয়ে কেঁপে ওঠে। এমন হঠাৎ করা হবে বুঝতেই পারেনি। লোকটা নিজেও আটকে ওঠে। বুকে হাত রেখে রাজের দিকে তাকালো। রাজ ক্ষিপ্ত হয়ে লোকটার কাছে এসে লোকটিকে মেঝেতে ফেলে আর গলায় পা দিয়ে পিষে বলে, শুয়োরের বাচ্চা, তুই নিজের মতো আমাকেও কাপুরুষ ভেবে ভুল করেছিস। আমি এক নারীতেই আসক্ত, আর সেই নারী আমার বউ, আমার মায়াবতী। বাজে অফার দেওয়ার আগে তোর উচিত ছিল আমার
আমার ব্যাকগ্রাউন্ড চেক করা, না হলে এই সাত সকালে আমার হাতে তোর জান যেত না। বলেই রাজ আরো কয়েকবার শুট করে দিল। গলা উঁচিয়ে ডাক দিল, শান্ত। শান্ত রাজের দলেরই এক ছেলে। দৌড়ে আসে রাজের কাছে। রাজ লোকটির লাশ দেখিয়ে বলে, এতদিন যতগুলো মেয়েদের জীবন নষ্ট করেছে, এছাড়া জমি দখল নিতে চেয়েছিল, সেই সকল বিষয়ের কাগজপত্র প্রমাণস্বরূপ হাজির করে এর দলের বিরুদ্ধে একটা অ্যাপ্লিকেশন করবে। এর লাশটা এমন জায়গায় নিয়ে যাও যেখান থেকে একে খুঁজে পাওয়া যাবে না। শান্ত রাজি হলো। নিয়ে গেল লোকটার লাশ। শান্ত কিছু লোক আনলো যারা মেঝেতে থাকা রক্ত পরিষ্কার করছে। এদিকে মায়া চিন্তিত হয়ে গাড়ির বাইরের দিকে চোখ রাখছে। তারেক প্রশ্ন করে, কি হয়েছে ম্যাম? তাজকে কিডন্যাপ করা হয়েছে। হোয়াট? প্লিজ দ্রুত গাড়ি চালাও তারেক, তাজকে খুঁজে বের করা জরুরি। স্যারকে জানিয়েছেন? যারা জানাবে পিয়াসকে। আমি জানিয়েছি যারাকে। এছাড়া মন্ত্রী মশাইকে দুবার কল করেছি, ফোন বন্ধ। পিয়াস রিসিভ করেনি। তারেক লোকেশন দেখছে। গুলশান এলাকায় যাচ্ছে তারা। এই জায়গাটা বিপজ্জনক, ভাঙাচোরা রাস্তা, উঁচু জায়গার নিচ দিয়ে বড় গর্ত, যেখান থেকে কেউ পড়ে গেলে তাকে খুঁজে পাওয়া মুশকিল। তারেক নিজেও ভয় পেল এবার। মায়াকে স্পাইম্যান কল করতেই তারেক রিসিভ করে লাউডে দেয়। ওপাশ থেকে জানায়, তাজ সর্দারকে বেঁধে রাখা হয়েছে ম্যাম। শাহরিম রাজ না আসা অবধি ওনাকে চাবুকের আঘাত করা হবে জানান দিল ওদের লিডার। দ্রুত কিছু করুন, এখানে প্রত্যেকের হাতে ক্রস ফায়ার। তারেক পিছনে তাকালো। কিছু গ্যাং আসছে। তারেক জানালো, আমরাও ব্যবস্থা নিয়ে আসছি। মায়া তারেককে বলে, তোমার ফোন দাও। তারেক দিল। মায়া রাজকে কল করে যাচ্ছে, বন্ধ জানাচ্ছে বারবার। পিয়াসকে কল দিলেও পিয়াস ধরলো না। মায়ার ফোনে যারা মেসেজ দেয়, আমি পিয়াসকে কল দিচ্ছি, ও রিসিভ করছে না। মেসেজ দিয়ে রেখেছি, আশা করি দেখবে।